চুমুকে। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চাই সকালটা সুন্দর এবং মিষ্টি কিছু দিয়ে শুরু হোক। সকালের শুরুটা যেমন সুন্দর হয়, পুরো দিনটাই ঠিক তেমনভাবেই সুন্দরভাবে কাটায়। সো সকালের সুন্দরটা যদি সুন্দর কিছু দিয়ে শুরু করতে হয়, তাহলে কিন্তু সুন্দর মানুষজনের সাথে পরিচিত হতে হয়। আর আমি যাকে আজ আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিতে চাই, তিনি কিন্তু অলরেডি অনেক ফেমাস এবং একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তার গানের জাদু দিয়ে, তার গানের গলা দিয়ে ইতিপূর্বে আপনাদের মন তিনি জয় করেছেন এবং এখনও জয় করে যাচ্ছেন। তিনি আর কেউ নন, তিনি আপনার আমার সকলের পছন্দের একজন সঙ্গীত শিল্পী এবং অত্যন্ত গুণী একজন সঙ্গীত শিল্পী, হুমায়রা বশীর। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। একটু কিছুটা গ্যাপের পরে আপনাকে পেয়েছি। এবং আপনি যে প্রথমে বললেন যে একটা ভালো কিছু দিয়ে শুরু করা সকালটা পুরো দিনটাকে টেনে নিয়ে যায়, ঠিক তেমনি আমারও তাই মনে হচ্ছে। আপনার সাথে আজকে বসে কথা বলতে পারে আমারও ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে পেয়ে তো বরাবরই ভালো লাগে। তো শুরুতে একটু জানতে চাই যে রিসেন্টলি কি কাজ করা হচ্ছে এখন? গান নিয়েই তো কাজ করা হচ্ছে, আর এছাড়া গানের সাথে সাথে নতুন কিছু গান তো আসছে, কিছু আসছে বা আমার ভাইয়ের সুরে, রাজা বশীর ওর সুরে আসছে, কিছু একটু আমি নিজে করার চেষ্টা করছি। আমার শুরু করা হয়তো কিছু আপনারা পাবেন খুব শীঘ্রই। বাহ, চমৎকার। আপু, আরেকটি কোশ্চেন আছে আপনার কাছে, যে আপনি সবসময় এত সুইট ভাবে কথা বলেন, আপনাকে আমি রাখতে হয়তো বা কখনো দেখিনি। সবার সাথে খুব মিষ্টি ভাবে, সুন্দর ভাবে। আপনি কখনো কি রেগে কথা বলতে পারেন কি, বা রাগলে আপনি কিরকম রিয়াকশন দেন, একটু কি বলা যেতে পারে? রাগ তো মানুষের থাকে অবশ্যই, কিন্তু যে কোনো মানুষেরই রাগ থাকে, কিন্তু হ্যাঁ, রাগের মধ্যে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে একটু অভিমানটা একটু বেশি থাকে। আর এই ক্ষেত্রে বলবো যে বাবার যেহেতু অভিমান ছিল, মায়েরও অভিমান ছিল, তো হেরিডিটারি বলতে গেলে যে এই অভিমানটা হয়তো আমাদের মধ্যেও চলে এসছে, এবং বাবাকে কিন্তু সবাই অভিমানী শিল্পী হিসেবেই জানতো। তো এই ক্ষেত্রে আমি বলবো যে রাগের থেকে বেশি অভিমানটাকে প্রায়োরিটি পায় আমাদের ফ্যামিলিতে। আপু, এই যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা পার করছি, এখনো করলাম এবং করছি, যে আমাদের যে গণ অভ্যুত্থান, সেখান থেকে পার হওয়ার পরে এখন শিল্পীদের আসলে কেমন অবস্থা, আপনার কাছে কি মনে হয়? খুবই কষ্টকর একটা প্রশ্ন, খুবই কঠিন প্রশ্ন। শুধুমাত্র শিল্পী বলবো না, আমি বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হচ্ছে যে একটা ইফেক্ট পড়েছে, খুব এফেক্ট পড়েছে। কিন্তু তাই বলে যে এটা শান্ত হবে না তা নয়, এটাও শান্ত হবে একদিন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না যে একটু ধাক্কা খায় দেশ, যেহেতু নতুনভাবে এগোনোর চেষ্টা করছে, নতুন ভাবনা, নতুন সব কিছু, সো একটু তো ধাক্কা খাচ্ছে, এবং শিল্পীদের ক্ষেত্রেও। আর যেহেতু এটা হচ্ছে আমাদের কি বলবো, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বলবো, যে আমরা মানুষদেরকে এন্টারটেইন করি, কিন্তু আমাদের প্রফেশনটা কিন্তু এটাই। আমরা কিন্তু মানুষকে সুখ শান্তি দেই, কিন্তু প্রফেশনটা কিন্তু আমাদের এন্টারটেইনমেন্ট। রাইট, হ্যাঁ, আমরা শিল্প এগুলো নিয়েই আমরা কাজ করছি। সো ওই এন্টারটেইনমেন্টের জায়গাটা অনেক সময় দেখা যায় যে মানুষদের মধ্যে নেওয়াটা একটু কষ্টকর হয়ে যায় এক এক সময়, তখন আমাদের উপরে প্রভাবটা একটু বেশি পড়ে। আমরা যদি বলি যে 80-90 দশকের যে গানগুলো আমরা শুনেছি, এবং পুরোনো দিনের না, সোনালী দিনেরই বলা যেতে পারে, এবং সোনালী দিনের গানগুলো এখনো মানুষ গুনগুন করে গায়, এবং খুঁজে খুঁজে কিন্তু সেই গানগুলো তারা বের করে শুনে, এবং প্রচুর শ্রোতা রয়েছে সেই গানগুলোর। কারণ সেই গানগুলো কখনোই হয়তো বা পুরনো হয়ই না, বরঞ্চ নতুন ভাবে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আমাদের মাঝে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং আমরা সেগুলো বারবার ফেরত পাচ্ছি। কিন্তু এখন জেনারেশনে যে গানগুলো, সেই গানগুলো কিন্তু দর্শকরা খুব একটা মনে রাখতে পারছেন না। যে এর পেছনে কারণটা আপনার কাছে কি মনে হয়? টাইমের বড় অভাব। এখন মানুষ এত অস্থির
এত অস্থির যে মানুষ একটা গান যে 5 মিনিট বা 3 মিনিট বা 4 মিনিটের একটি গান যে মানুষ শুনবে এইটুকু তাদের সহ্য ক্ষমতা নেই। অল্প সময়ে অনেক এন্টারটেইন হতে চায়, খুব বেশি মনে হয় কি যে একটুতেই আমি মজা পেয়ে যাই, একটুতেই আমি সাকসেস হয়ে যাই, কোনো কিছুতেই ওরা সময় দিতে চায় না। সো এই জন্য ওগুলো ক্ষণস্থায়ীও হয়ে যাচ্ছে। যেমন শর্টস বলেন, রিল বলেন, এইগুলো 60 সেকেন্ডসের, 1 মিনিটের, এরকম যে আমরা দেখছি এখন ট্রেন্ড দেখছি যেটা, এইটা আসলে আমাদের সংস্কৃতিকে যেভাবে করে হ্যাম্পার করছে, এটা আসলে পরের দিকে এই ধাক্কাটা সামলানোটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ কথা হলো, গম্ভীর কথা হলো। এবার একটা সুন্দর গান শুনতে চাই আপনার কণ্ঠে, কোন গানটি শোনাবেন? আমার সুর করা একটি গান করতে চাই। আচ্ছা, অবশ্যই। লিখেছে অদরা জাহান এবং সুর করেছি আমি। রঙিন স্বপ্ন টুকরো অভিমান এই নিয়ে গল্পের শুরুটা তোমার ছবিতে সাজাবো দু চোখ, যতনে রেখো মন বাড়িটা, যদি দাও অভয় একবার, আপন করে নেব শতবার। রঙিন স্বপ্ন টুকরো অভিমান এই নিয়ে গল্পের শুরুটা। বাহ, চমৎকার, অসাধারণ। আসলে এই Thank you সকালটা so এইভাবেই সুন্দরভাবে আসলে শুরু হলে পুরো দিনটা ডেফিনেটলি ভালোই যাওয়ার কথা। আচ্ছা, আপনার তো বেশ কিছু গান আছে আপু, এবং প্রত্যেকটা গানই তো শুনতে বেশ শ্রুতিমধুর এবং খুবই ভালো লাগে। আমার ব্যক্তিগতভাবেও খুব পছন্দের শিল্পী আপনি, এবং প্রত্যেকটা গান বিশ্লেষণ করতে গেলেও মনে হয় যে না, কোনটা ছেড়ে কোনটা রাখি। কিন্তু তার মধ্যেও যদি বলি, আপনার ব্যক্তিগতভাবে কোন গানগুলো আসলে খুব বেশি পছন্দ, বা দর্শকদের কাছে কোন গানটি সর্বপ্রথম হয়তো বা মনে ধরেছে এবং বলা শুরু করেছে যে ওই শিল্পীটার এই গানটি আমার বেশ ভালো লেগেছে, বা টার্নিং পয়েন্টের কথাও যদি আমরা বলতে পারি, তার মধ্যে যদি অন্যতম কিছু গানের কথা বলতেন? যেটা হচ্ছে যে খুব ছোটবেলার কথা বলি, সেটি আমার প্রথম যে গানটি, গান বলবো না, ছড়াই বলবো বলতে গেলে। কেন ছড়া কেন বলবেন? ছড়াই মানে প্রথমটা একটু কি? প্রথমটা আমার ওভাবে করে হয়েছিল, এবং আমার তখন বয়স ছিল হয়তো 4 বছর বয়স ছিল। তো এই জন্যই বলছি ছড়া বলবো। এবং ওই গানটা দিয়েই আমার নিকনেমটাই সবার মুখে মুখে চলে যায়। যেহেতু ওই মানে গানের কথা হচ্ছে, আমি তাহলে দুটো লাইন একটু শোনাতে চাই। আমি হোমা পাখি চাই, আমি প্রজাপতি চাই, আমার লাল ফুল চাই, আমার সোনার পুতুল চাই। আমি হোমা পাখি চাই, আমি প্রজাপতি চাই, আমার লাল ফুল চাই, আমার সোনার পুতুল চাই। হোমা হচ্ছে আমার নিকনেম। এইটা তখন মোটামুটি আমার এই নিকনেমটা সবার মুখে মুখে চলে যায়, এবং সবাই মোটামুটি তখন বাবার মেয়ে হিসেবে একটু হয়তো, তারপরে তো আস্তে 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 আর একটু অ্যাড করতে চাই যে এখন তো আমরা ভাইরাল ট্রেন্ডি একটা ওয়েভে ভাসছি। সো আমরা যদি আগের জেনারেশনের কথা বলি, যে গানগুলো হয়েছে, যেটা আমরা বলছিলাম 80-90 দশকের গানের কথা, সেই গানগুলো এখনও দর্শকরা শুনছেন, এবং এটার মানে এটার যে তাৎপর্য বা এটার যে গুণ, সেটা মনে হয় যে কখনো দর্শকদের কাছে পুরনো হচ্ছে না। কিন্তু এই যে ভাইরাল বা ট্রেন্ডি যে বিষয়টি, এটা কি আসলে এই প্রজন্মের জন্য একটা হুমকি কিনা? একটা কথা বলবো, সঙ্গীতের ভবিষ্যৎ বা সঙ্গীতের সামনের দিকটা খুবই ভালো, কারণ আপনি যখন ভালো থাকবেন, আপনি প্রেজেন্ট করবেন সেই ভালো জিনিসটাই। কিন্তু আপনি যদি একটু অন্যমনস্ক হয়ে বা অন্যভাবে আপনি যদি প্রেজেন্ট করেন, সেটা একটু কষ্টকর। আর হচ্ছে ভাইরাল ব্যাপারটা বা ট্রেন্ডি ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে কেন যেন আমার এটা মনে হয় যে
80-90 দশকের যেটা, বা তারও আগে যদি আমরা যাই, 60 দশকের দিকে যাই, 70 দশকের দিকে যাই, তারা কিন্তু অনেক খাটাখাটনি করে এক একটা গান করেছেন। আর এখন যেটা হচ্ছে যে শিখছি না, গলাটা হয়তো একটু ভালো, তা আমি মোবাইল নিয়ে আমি গেয়ে ফেললাম এবং ওটা কোনো না কোনোভাবে একটু শ্রুতিমধুর হলো, এবং ওরা জেনে গেল যে কিভাবে এটাকে ভাইরাল করা হয় বা বুস্টিং করলো বা যা করার পর তার ইয়েগুলো চলে আসলো, যে বাহবা দিল, সবাই লাইক দিচ্ছে, লাভ দিচ্ছে, রিয়াকশন করছে, এটা সেটা অনেক কিছু হচ্ছে। তখনই কিন্তু তার ভবিষ্যৎ শেষ। কারণ তার তখন ভাবলো যে আরে আমি তো বসে বসেই এত নাম করে ফেলছি, আমার কি দরকার বাদ্যযন্ত্র, কি দরকার আমার স্টুডিওর, কি দরকার আমার কোনো কিছুর, আমার শেখারও দরকার নেই, আমি তো র ভয়েসেই আমি ভালো করে ফেলছি। এখানে একটু আমি অ্যাড করতে চাই, সরি টু ইন্টারাপ্ট, যে এখানে কিন্তু ভিউ করার একটা বিষয় আছে, যে ভিউ হচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে আমার ভিউ হচ্ছে, ইটস মিন আমারটা খুব পছন্দ করছে, কিংবা এটা হয়তো এটাই আসলে দর্শকটা চায়, বিষয়টা কিন্তু এরকম একটা কিছুটা দাঁড়িয়ে গেছে। তখন দেখা যাচ্ছে যে আমাদের ওই শিল্পীকে বলবো, ওই শিল্পী বলবো না যে গাইছে, তাকে তো আমি শিল্পী বলবো না, যে গাইছে সে যদি পরের দিকে যে শিখে যদি শিল্পী হতেও পারতো, তখন কিন্তু সে সেখানেই তার কার্ভটা একেবারে নিচে চলে যাবে, কারণ তার কনফিডেন্স লেভেল তো অনেক হাই হয়ে গেছে। আর যখন তার কনফিডেন্স হাই হয়ে যাবে, তখনই তো সে ভাববে যে আরে আমার তো কোনো কিছুর দরকার নেই। আরেকটা বিষয় কি, ওই সময়টাতে যদি আমরা বলি যে সময়টা, আপনিও তো এটা অবশ্যই করেছেন, যে আপনার যে কো আর্টিস্ট আছে যার সাথে ডুয়েট গানটা করছেন, নিশ্চয়ই বসেছেন, গান করেছেন, অনেকবার টেক দিতে হয়েছে, কিন্তু এখন আপনি যদি দেখি বা আমরা যদি দেখি যে হয়তো বা যে কো আর্টিস্ট গান করছেন, ডুয়েট গান করছেন, তারা একে অপরকে দেখছেনই না বা খুব একটা চেনেনও না, হ্যাঁ কাজ করেছি আমি তার সাথে, বা আর এটার জন্য বলবো যে গানের যে এক্সপ্রেশন, গানের যে ফিলিংসটা, আগের যে গানের যে ফিলিংসটা ছিল, যে এই যে আই লুক, আমরা যে একটা আই কন্ট্যাক্ট করছি, এই আই কন্ট্যাক্টেও কিন্তু আপনার এক্সটেম্পোর আমার এক্সটেম্পোর আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আপনি একটা করলেন, আমার মনে হল যে আরে আমাকেও এখন একটা দিতে হবে, তা না হলে তো আমি পড়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই কম্পিটিশন যখন ভিতরে আসছে, তখন গানটার মান কিন্তু উপরে উঠে যাচ্ছে একদম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমরা দুজন শিল্পী নিজেদের মধ্যে একটা ফিলিংস যে আমাকে কম্পিটিশন আছে, কম্পেয়ারিজম হচ্ছে, আমার এটা আছে, তখন অটোমেটিক্যালি ওই গানটারও মান বেড়ে যাচ্ছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, আপনি কোন সময় স্টুডিওতে আসলেন আমি জানি না, আমি কোন সময় স্টুডিওতে গেলাম আপনি জানেন না। তো কি হলো, গানটা যেভাবে জন্ম নিয়েছে সেটাও জানলো না, সৃষ্টি কিভাবে হলো সেটাও জানলো না, হুট করে গান আসলো, সুর হয়ে গেল, মিউজিক হয়ে গেল, একজন এসে ভয়েস দিল, তার 10 দিন পরে আরেকজন এসে ভয়েস দিল। শুধুমাত্র সে হয়তো ভিডিও করার সময় দেখা গেল যে তারা দুজন একসাথে হয়তো তখন করছে, তা নাহলে তাও তো হচ্ছিল না। কোভিডের সময় এক একজন এক এক জায়গায় করে হয়ে যাচ্ছে। সো আমাদের আসলে এইটাই আমরা চাই যে আগের যে সময়গুলো একটু যদি ফেরত আসতো, স্পেশালি গানের সেক্টরে, যে আমরা সেই একটা আয়োজন, যে তবলাওয়ালা আছে, হারমোনি বাজিয়েছেন একজন, বাঁশি বাজাচ্ছেন একজন, এই যে একসাথে বসে একটা আড্ডা, একটা গানের যে একটা প্র্যাকটিস, এটা হয়তো বা আমরা আবার যদি চাই হয়তো বা ফেরত আসতে পারে। অবশ্যই আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সময় একদম সীমিত, শেষ হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। অবশ্যই সকালটা বেশ সুন্দর হয়েছে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার পরিবারের জন্য। ভালো থাকবেন সব সময়। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।